নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক পবিত্র সরকারের লেখা একটি দারুণ মজার হাসির গল্প পাঠ করে শোনাব। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম ভুলন দিদি। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক পবিত্র সরকারের লেখা হাসির মজার গল্প ভুলন দিদি। কলেজের স্টাফ রুমে বসে অধ্যাপিকা নন্দিতা সাধু খাঁ মেয়েদের ক্লাস টেস্টের খাতা দেখছিলেন। কি অসম্ভব পাগলের মতো লিখেছে মেয়েগুলো। একজন লিখেছে, আকবর মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। দেখে নন্দিতার চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। মৃত্যুর পর কেউ সিংহাসনে আরোহণ করেন কি করে? আকবর অশরীরী ভূত হয়েছিলেন, তারপর সিংহাসনে বসেছিলেন, এমন কথা কোন ইতিহাসে আছে? নন্দিতা নিজেই নিজের চুল ছিঁড়তে লাগলেন। এ তথ্য মেয়েটা পেল কোথায়? হঠাৎ তার মাথায় বিদ্যুৎ ঝলকের মতো কি একটা ঝলসে উঠল। আরে ধূত, মেয়েটা নিশ্চয়ই মৃত্যুর আগে হুমায়ুনের কথাটা লিখতে ভুলে গেছে। এতক্ষণ এ কথাটা তার মনে পড়েনি কেন? সে কথা ভেবে নিজের ওপরেই রাগ হলো নন্দিতার। যাই হোক, লাল কালির কলম দিয়ে তিনি ঘ্যাঁচ ঘ্যাঁচ করে মেয়েদের খাতায় কাটতে লাগলেন, দাগ দিতে লাগলেন, আর মার্জিনে লিখতে লাগলেন, এরকম লিখলে ফাইনালে তোমার কপালে গোল্লা ঝুলছে, কিংবা গেটের সামনে মটরু ফুচকাওয়ালার ফুচকা খেয়ে তোমার মাথায় আর কিচ্ছু নেই। নন্দিতা এসব লিখে দেন মেয়েদের খাতায়। মেয়েরাও কিছু মনে করে না। তাঁর সহকর্মীরা আর প্রিন্সিপাল এ নিয়ে মাঝে মাঝে দু একটা কথা তোলবার চেষ্টা করেছেন, কিন্তু নন্দিতা তাদের খোলাখুলি জিজ্ঞেস করেছেন, আচ্ছা, আমি কি ওদের পড়ানোয় ফাঁকি দিই? ওরা ঘাড় নেড়ে বলেছেন, না। আমি কি প্রায়ই কলেজ কামাই করি? ওরা আবার ঘাড় নেড়েছেন না বুঝিয়ে। আমি কি ওদের খাতা ভালো করে দেখি না? আরও একবার ঘাড় নাড়তে বাধ্য হয়েছেন তাঁরা। আমি কি ওদের সঙ্গে ক্লাসের বাইরেও সময় কম দিই? এক্ষেত্রেও ঘাড় নাড়তে হয়েছে সকলকে। এইভাবেই হয়তো আরও অনেকক্ষণ চলত। অর্থাৎ নন্দিতা একটার পর একটা প্রশ্ন করতেন, যার একমাত্র উত্তর হয় না, এবং ঘাড় নাড়তে নাড়তে বাকিদের ঘাড়ে স্পন্ডালাইটিস হতো, কিংবা যাদের আছে তাদের সেরে যেত। কিন্তু প্রিন্সিপাল তারপরেই রণে ভঙ্গ দিলেন সেদিন। বললেন, নন্দিতা, আমি জানি এটা তোমার খাতা দেখার নিজস্ব রীতি। তুমি তন্ন তন্ন করে প্রত্যেকটা শব্দ দেখো, বানান শুধরে দাও, বাক্য শুধরে দাও, সাল তারিখ বসিয়ে দাও, তাতে মেয়েদের উপকারই হয়। কিন্তু পাশে ওই কথাগুলো লেখো তো, তাতে দু একটা মেয়ে কেঁদে ফেলেছে, আমার কাছে এসে নালিশ করেছে, তাই বলেছিলাম। নন্দিতা বললেন, কাঁদুক, পরীক্ষায় পাশ করতে হলে একটু কান্নাকাটি ভালো। প্রিন্সিপাল আর সহকর্মী শ্রমণা কাবেরীরা সেদিন থেকে নন্দিতাকে আর ঘাঁটান না। তারা বুঝে গেছেন যে যে অধ্যাপিকা কোনোভাবেই ফাঁকি দেয় না, ছাত্রীদের যথেষ্ট সময় দেয়, মাঝে মধ্যে তাদের নানা ঐতিহাসিক স্থান দেখাতে নিয়ে যায়, তার কাছে বেশি টিকিট না করাই ভালো। কিন্তু নন্দিতার যেটা আসল অসুখ, সে হলো তার অসম্ভব ভুলো মন। তোমরা ভাবছো, যাহ, এ কি করে হতে পারে? আমি নিশ্চয়ই গুল দিচ্ছি। যিনি ইতিহাসের অধ্যাপিকা, তার ভুলো মন হলে কি করে চলবে? তাকে হাজার হাজার লোকের নাম, নেবুকাডনেজার, পেরিক্লিস, স্যার ওয়াল্টার র্যালে, এসব থেকে আমাদের ঘরের মহিলা ঘসেটি বেগম পর্যন্ত আর হাজার হাজার সাল তারিখ মুখস্থ করতে হয়,
তাঁর কি করে ভুলো মন হবে? আমরা যেখানে 3টে পানিপথের যুদ্ধের তারিখই মনে রাখতে পারি না, সেখানে ইতিহাসের অধ্যাপিকাকে তো ইতিহাসের বিশ্বকোষ মাথায় বয়ে বেড়াতে হয়। ভুল করলে তার চলে? ওইখানেই তো মজা। নাম, সাল, তারিখ, ঘটনা সব নন্দিতার মাথায় কম্পিউটারের মতো সাজানো আছে, কিন্তু তাকে প্রচণ্ড ঝামেলায় পড়তে হয় এখন কি হচ্ছে, আজকাল কি করছেন তাই নিয়ে। সকালের জিনিস বিকেলে ভুলে যান, বিকেলের জিনিস সন্ধেই। এটা করতে ওটা করেন, ওটা করতে এটা। বিয়ের পর যখন রান্না করতে গেলেন, তখন একদিন রান্না খেয়ে তার স্বামী বুঝলেন যে এর হাতে রান্নাঘর ছেড়ে দেওয়া ঠিক নিরাপদ হবে না। ব্যাপারটা আর কিছুই না। নন্দিতা মাছের ঝোল রেঁধেছিলেন। ঝোলে মশলা, নুন, কালো জিরে, কাঁচা লঙ্কা সবই ঠিক হয়েছিল। নামিয়ে স্টিলের পাত্রে ঢাকাটা সামান্য খুলে তিনি যত্ন করে রেখেও ছিলেন যাতে স্বামীর জিভ পুড়ে না যায়। কিন্তু তিনি সাঁতলে তুলে রাখা মাছের টুকরো রেফ্রিজারেটর থেকে নামিয়ে সে ঝোলে ছাড়তে ভুলে গিয়েছিলেন। তার স্বামী তার পরদিনই একটি রান্নার মেয়ে বহাল করায় নন্দিতা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। খাতা দেখতে দেখতে নন্দিতা মেয়েদের আবোল তাবোল লেখায় যখন উদ্ভ্রান্ত, এমন সময় কলেজের বেয়ারা একটা কি নোটিশ নিয়ে এলো। নন্দিতা দেখলেন জন্মাষ্টমীর ছুটির নোটিশ। তাতে তাকে সই করতে হবে দেখলাম বলে। সই করতে গিয়েই ভাবলেন, এই যা, হাতের লাল কলমে সই করব সেটা ঠিক ভালো দেখায় না। ভেবে পাশের ব্যাগ হাতড়ে একটা কলম বার করে এনে সই করতে গেলেন। নন্দিতা অবাক হয়ে দেখলেন কিছুতেই লেখা হচ্ছে না। ডট পেনটায় কালি নেই ভেবে সেটাকে বেশ করে ঝাঁকালেন। তারপর আবার লিখতে গেলেন, তাও লেখা হলো না। ভাবলেন, সত্যি এত ভালো পার্কার কলম, তারও আজকাল কী দশা হয়েছে। সেটা রেখে আরও একটা নীল কালির কলম খুঁজতে ব্যাগে হাত ঢুকিয়েছেন। এমন সময় বেয়ারা ভরত খুক খুক করে হেসে বলে উঠল, এই সেই রেছে, অমনি কি করতেছেন দিদি? ওটা কলম কোথায়? ওটা তো ঢ্যাঁড়স। অমনি ঢ্যাঁড়স দিয়ে লিখবেন কি? নন্দিতা কলমটার দিকে তাকিয়ে হিম হয়ে গেলেন। কি আশ্চর্য, কিম্ভূত ব্যাপার! কলমটা হঠাৎ ঢ্যাঁড়স হয়ে গেল কি করে? এ তো সেই হজবরলার মতো, ছিল রুমাল হয়ে গেল বেড়ালের মতো। এও কি সম্ভব? নন্দিতা দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, তাঁর পক্ষে সবই সম্ভব। কলেজে আসার আগে টেবিলের ওপর রান্নার মেয়ে সকালের বাজার বিছিয়ে বসেছিল, ভাগ ভাগ করছিল কুমড়ো, কাঁচা লঙ্কা, ঢ্যাঁড়স, বরবটি এইসব। তারই মাঝখান থেকে নিশ্চয়ই নন্দিতা একটা ঢ্যাঁড়স তুলে নিয়ে ব্যাগে ভরেছেন, হয়তো তাড়াহুড়োই কলম ভেবেই ভরেছেন। এখন ঢ্যাঁড়সটা হাতে নিয়ে কিছুক্ষণ সেটার দিকে এক দৃষ্টে চেয়ে রইলেন। ততক্ষণে যে কজন অধ্যাপিকা ছিলেন কমন রুমে, তাঁরা হেসে গড়িয়ে পড়ছেন। ভরতও মুচকি মুচকি হাসছে। নন্দিতা সেসব গ্রাহ্য না করে ভরতকে বললেন, ঢ্যাঁড়সটা নেবে তুমি? ভরত হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল, কি যে বলেন অমনি দিদি, মোটে একটা ঢ্যাঁড়স দিয়ে আমি কোন ব্যঞ্জন রাঁধব? নন্দিতা বলতে পারতেন যে পয়সা দিচ্ছি, আরও 19টা ঢ্যাঁড়স কিনে নাও, তারপর চাও তো 300 কুমড়োও কিনতে পারো, তাহলে 20টা ঢ্যাঁড়স আর কুমড়ো হলো, তাই দিয়ে চচ্চড়ি বানিয়ে খাওগে সপরিবারে। কিন্তু সেটা তাঁর এখন বলতে ইচ্ছে হলো না। তিনি গম্ভীর মুখে বললেন, তাহলে দয়া করে এটাকে ওই কোণের ঝুড়িতে ফেলে দাও। ভরত আগেকার মুচকি হাসিটায় ফিরে গিয়ে ঢ্যাঁড়সটাকে বাজে কাগজের ঝুড়িতে ফেলে বেরিয়ে গেল। নন্দিতা এরকম অবস্থায় প্রায়ই ভাবেন যে না, আমার আর মানুষের সমাজে থাকা উচিত না। হয় জঙ্গলে, না হয় পাহাড়ের গুহায় গিয়ে নদীর জল আর গাছের ফলমূল খেয়ে বাকি জীবনটা কাটানো উচিত। কিন্তু তখনই
ছেলে আর স্বামীর কথা ভেবে চোখে জল এসে যায়। তারাই তো তার সর্বস্ব, আর তারাও তো তাকে তার ভুলো মনের অজস্র কাণ্ড কারখানা সত্ত্বেও অন্ধের মতো ভালোবাসে। স্বামী হৈ হৈ করা আমুদে মানুষ, ছেলে ক্লাস 9-এ, সেও বাবার মতো হৈ হৈ করা। মায়ের ভুলো মন নিয়ে নানা ঝামেলায় পড়ে তারা। কখনো বিরক্ত হয়, কিন্তু স্বামীও তাকে আগলে আগলে রাখেন। ছেলেও সব কাজে মাকেই চায়। একদিন তো বলেই ফেলেছিলেন, আমাকে ওই হিমালয়ের কোনো একটা গুহায় ফেলে দিয়ে এসো। স্বামী বলেছিলেন, পাগল নাকি, হিমালয়ের কোনো গুহাতেই এখনো ইলেকট্রিসিটি যায়নি, আর সেখানে ট্রাম, বাস, ট্যাক্সি, অটো কিচ্ছু নেই। এসব বিচ্ছিরি মতলব আমাদের বাড়িতে চলবে না। বাড়িতে, কলেজে, লোকের বাড়িতে বেড়াতে গিয়ে যে আরও কত কাণ্ড করেছেন তার তালিকা করলে তা একটা মস্ত প্রবন্ধের আকার নেবে। তা তোমরা গল্পের মধ্যে নিশ্চয়ই প্রবন্ধ চাও না। কিন্তু কলেজে, পার্টিতে, লোকের বাড়িতে দু পায়ে দুরকম চটি, দু কানে দুরকম দুল, এসব পরে যাওয়া আসা তো একেবারে ডাল ভাত। একবার হাওয়াই চপ্পল পরে বিয়েবাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন, খেয়ালই করেননি। অচেনা লোকজন খুব অদ্ভুতভাবে তার পায়ের দিকে তাকাচ্ছে দেখেও কিচ্ছু বুঝতে পারেননি। ছেলে প্রথম সেটা লক্ষ্য করে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, মা। আচ্ছা, তখন আর কি করবেন বলো? কোনো ক্রমে দুটো মুখে দিয়ে মুখ লুকিয়ে দৌড়ে ট্যাক্সিতে উঠে পালিয়ে আসা। হাতে চশমা নিয়ে চশমা খুঁজে হয়রান হয়ে যান প্রায়ই। হাতের টেলিফোনে কথা বলছিলেন, এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। দোতলার জানলায় ছুটে গিয়ে কি বললেন জানো? কোথায় বলবেন কে তা না বলে চেঁচিয়ে উঠলেন, হ্যালো। এই টেলিফোন নিয়ে সেদিন আর এক কাণ্ড। টেলিফোন বইয়ে যেমন আমরা কতগুলো একই ধরনের নাম পরপর লিখে রাখি, তার বইয়েও তাই করেছেন তিনি। সেখানে তার ভাইয়ের নাম সৌমিত্র দত্ত আছে, তার নিচেই আছে স্বামীর বন্ধু সৌমিত্র দাসের নাম। ভাইকে ফোন করতে গিয়ে সৌমিত্র দাসের বাড়িতে ফোন করে বসলেন। জিজ্ঞেস করলেন, এটা সৌমিত্র দত্তর ফোন তো? ওপার থেকে উত্তর এলো, না, সৌমিত্র দাসের। নন্দিতা ঝেঁজে উঠে চেঁচালেন, ইয়ার কি হচ্ছে? আমি ফোন করলাম সৌমিত্র দত্তকে, মানে আমার ভাই বাপনকে, যার বউ নমিতা, মেয়ে টিনটিন। সে ফোন সৌমিত্র দাসের কাছে যায় কি করে? তাঁর চেঁচানি শুনে ওপারে সৌমিত্র দাসের স্ত্রী পুবালি হেসে কুটিপাটি হলো। সে ততক্ষণে নন্দিতার গলা চিনে ফেলেছে। বলল, না গো নন্দিতা দি, আমি পুবালি বলছি। সত্যি তুমি আমাদের নম্বরে ডায়াল করেছো। নন্দিতা জিভ কেটে পুবালিকে সরি টরি বলে নিজের কান মুলে রিসিভারটা রেখে দিয়েছিলেন। এটা তো অল্পের ওপর দিয়ে গেল। আরও বলি, একবার কলেজের প্রিন্সিপাল লীনা তরফদারকে ফোন করতে গিয়ে পুলিশ কমিশনার তুষার তালুকদারকে ধমকেছিলেন। বলেছিলেন, আপনি ঠিক বলছেন, এটা আপনার নম্বর, কতদিন হয়েছে এ নম্বর আপনার? তুষারবাবু ভয়ে ভয়ে জবাব দিয়েছিলেন, তা ম্যাডাম, এ নম্বরটা প্রায় 20 বছরের হবে। ইতিহাসের গবেষিকা নন্দিতা ভাবতে থাকেন, তাঁর এই ভুলো মনের ইতিহাস কি, কোত্থেকে এলো এই ব্যাধি। একটা ব্যাখ্যা অবশ্য আছে তার মায়ের জীবনে। তার মাও ছিলেন বেশ ভুলো মনের, কিন্তু সেটা অকারণে নয়। তিনি কাগজে শব্দছক করতে ভালোবাসতেন। শব্দছক নিয়ে মাথা ঘামাতে ঘামাতে আহার নিদ্রা প্রায়ই ভুলে যেতেন। রান্না নামাতে দেরি হতো, খেতে দিতে দেরি হতো। নন্দিতারা দু ভাই বোন প্রায় কান্নাকাটি চেঁচামেচি করতেন খিদে পেয়েছে বলে। নন্দিতার বাবা সকালবেলায় ছানা খেতেন। একদিন সে ছানা খেতে দিয়েছেন প্লেটে। নন্দিতার বাবা বললেন, কই গো, চিনি দাও। মা কি একটা শব্দছক ভাবছিলেন।
জলে ভরি আঁধার রাতে ডুবালো মোর রতন ভরা তরি, তে ড্যাশ এর জায়গায় কি হবে, এই চিন্তা তখন তার মাথায় ঘুরছে। তাই স্বামীর কথা শুনে হনহন করে রান্নাঘরে গিয়ে ছানার ওপর যা ঢেলে দিলেন তা চিনি নয়, কালো জিরে। স্বামী ছেলে মেয়ে দুজনেই আঁতকে হা হা করে উঠল। নন্দিতার মা ভুল বুঝতে পেরে বললেন, এত চেঁচামেচির কি আছে, কালো জিরে এমন কি খারাপ জিনিস, একদিন তাই দিয়ে ছানা খেয়ে নাও, শরীরের ব্যথা বেদনা সব সেরে যাবে। নন্দিতার ভুলো মনের পেছনে কী কারণ থাকতে পারে তা নন্দিতা শত মাথা খুঁড়েও বুঝতে পারেন না। তবে রক্ষা এই, এখন তার স্বামী ছেলে বাড়ির কাজের মেয়ে সকলেই তিনি কী পরে বাইরে বেরোচ্ছেন তা নজর রাখে। কাজের মেয়ে রান্নার মেয়ে সকলেই তীক্ষ্ণ দৃষ্টি মেলে লক্ষ্য করে বৌদি কী পরে বেরোচ্ছেন, দুল চপ্পল টিপ ঠিক আছে কিনা, ঘড়ি নিয়েছেন কিনা, শাড়িটা উল্টো পরা হয়েছে কিনা, লাল শাড়ির সঙ্গে নীল লিপস্টিক পরে বেরোচ্ছেন কিনা। যেমন আজকেই হয়েছে। আজ একটু বেশি সাজগোজের ব্যাপার ছিল, যদিও এটা চূড়ান্ত নয়। আজ একটু বিউটি পার্লারে গিয়ে মুখটা মেকআপ করাবেন। সকাল থেকেই তার জোগাড় যন্ত্র চলছে। সন্ধ্যের দিকে একটা পার্টি আছে, তাদের সখী সমাবেশের। তাতে সব হোমরা চোমরা মহিলারা আসবেন, ফিল্ম গান নাচ সব এলাকা থেকে। প্রচুর খাওয়া দাওয়া হই হুল্লোড় হবে। কর্তা রঞ্জন সকাল সকাল অফিস থেকে বেরোতে পারবেন না, তিনি জওহর শিশু ভবনের কাছে অপেক্ষা করবেন। নন্দিতা তাকে ট্যাক্সিতে তুলে নিয়ে পিয়ারলেসে পার্টিতে যাবেন। ছেলে বন্ধুর বাড়িতে পড়তে যাবে, পড়বে না টিভি গেম খেলবে কে জানে। তবে ছেলের ওপর তার বিশ্বাস ছিল সে এখনই যথেষ্ট সিরিয়াস। কলেজ থেকে ফিরে একটু চা টা খেয়েই বিউটি পার্লারে গিয়ে নন্দিতা যা করালেন তার নাম পার্টি মেকআপ, অর্থাৎ কোনো পার্টিতে যাবার জন্যে মুখটুক মেকআপ করিয়ে চুলটা বাঁধিয়ে আসা। সেসব হলো। বাড়িতে ফিরে এসে একটা জমকালো শাড়ি গয়না টয়না পরলেন। কাজের মেয়ে অনিমা কাজ সেরে বাড়ি যাবার আগে ঠায় খাড়া, পাছে বৌদি কোনো গণ্ডগোল করেন। না, কোনো গণ্ডগোল হলো না। সব ঠিকঠাক করে পার্সে ট্যাক্সি ভাড়ার টাকা নিয়ে নন্দিতা বেরোলেন। ট্যাক্সি করে চৌরঙ্গি হয়ে সোজা পিয়ারলেসে। পথে কাকে দেখে যেন নন্দিতা হাত নাড়লেন। সে লোকটাও প্রাণপণে হাত নেড়ে একটু দৌড়ে এলো, কিন্তু নন্দিতা তাকে পাত্তা না দিয়ে হুশ করে ট্যাক্সিতে পিয়ারলেসে এনে থামালেন। পার্টিতে খুব মজা হলো। না, মজা নয়, সেও এক দুঃখের কথা। একটি ভারী সুন্দরী মেয়ে চারদিক আলো করে ঘুরে বেড়াচ্ছিল। সে যেখানে যাচ্ছে একটা ছোট্ট ভিড়ও তাকে ঘিরে সেইখানে যাচ্ছে। সবাই তার দিকে তাকাচ্ছে, সেও যেন সেটা বুঝতে পারছে এবং মজা পাচ্ছে। হয়তো এটাতেই তার অভ্যাস হয়ে গেছে। সে মেয়েটি নন্দিতার পাশ দিয়ে যেতে যেতে একবার হাসি মুখে নন্দিতার দিকে তাকালো। নন্দিতা কি মনে করে তার দিকে এগিয়ে গিয়ে বললেন, আচ্ছা, তোমাকে কোথায় যেন দেখেছি বলো তো, তুমি কলেজে কখনো আমার ছাত্রী ছিলে? মেয়েটি এ কথা শুনে কীরকম নাক ঘুরিয়ে চলে গেল, আর হাসল না। নন্দিতা ভাবলেন, এ কি অসভ্যতা, একটা কথা জিজ্ঞেস করলাম তার উত্তর দিলে না, হ্যাঁ না যা হোক একটা বললে কি ক্ষতি হতো। আজকাল মেয়েরা দেখছি ভদ্রতার ধার ধারে না। এমন সময় সখী সমাবেশের সম্পাদিকা, যে একটু দূরে দাঁড়িয়েছিল, পড়িমড়ি করে ছুটে এলো। এসে নন্দিতাকে প্রায় ঝাঁকুনি দিয়ে তার কানের কাছে মুখ এনে বলল, নন্দিতাদি, তুমি কাকে কি বললে? সর্বনাশ, ও তো এখানকার ফিল্মের 1 নম্বর নায়িকা চৈত্রী সেন। নাচে গানে হাসিতে কান্নায় সবাইকে পাগল করে ছেড়েছে। তুমি তাকে তোমার ছাত্রী ভাবলে, কি সর্বনাশ! আর তুমি একা এসেছো কেন? রঞ্জনদা কোথায়? এই কথা শুনে নন্দিতা ধপ করে পাশের সোফাটায় বসে পড়লেন। এতক্ষণ ধরে মনের মধ্যে কি একটা খচখচ করছিল, এইবার সেটা বাজের মতো তার মাথায় ভেঙে পড়ল।
আরে, রাস্তায় আস্তে আস্তে যাকে দেখে তিনি হাত নেড়েছিলেন সে তো তাঁর স্বামী রঞ্জন। এতক্ষণে তিনি বুঝতে পারলেন কেন সে প্রাণপণ হাত নাড়তে নাড়তে দৌড়ে আসছিল। তখন তার একটু বেশ হাসিও পাচ্ছিল লোকটার ওই দৌড় দেখে, কিন্তু লোকটা মানে যে রঞ্জন, এটা তার এই মুহূর্তে খেয়াল হলো। নন্দিতার পার্টি, খাওয়া দাওয়া সব মাথায় উঠল। সর্বনাশের পর সর্বনাশ। একে চৈত্রী সেনকে চিনতে না পারা, তারপর রঞ্জনকে ফেলে একটা ট্যাক্সি নিয়ে চলে আসা, এই দুটো ভয়ঙ্কর বিস্ফোরক ঘটনায় তার মাথা ঘুরে বুক ধড়ফড় করতে লাগলো। সম্পাদিকাকে সরি বলে তিনি দৌড়ে বেরিয়ে এলেন, লিফটে বিদ্যুৎ বেগে নেমে এলেন। তারপর বাইরে বেরিয়ে চট করে একটা ট্যাক্সি ধরে একেবারে বাড়ি। বাড়ির চাবি তার পার্সে একটা ছিল, ফলে বাইরের গ্রিল খুলে ঢুকতে অসুবিধা হলো না। কিন্তু বারান্দায় ঢুকে তার বুক ধড়াস করে উঠল। জানলা দিয়ে দেখলেন বাড়ির সবগুলো ঘর অন্ধকার, কেউ কোথাও নেই। বারান্দার আলো জ্বালাতে দেখলেন দরজার ওপরে একটা কাগজ লাগানো, তাতে পোস্টারের মতো রঞ্জনের হাতে লেখা, আজকের ঘটনা কিছুতেই ক্ষমা করতে পারছি না। রাগ পড়তে আমার অন্তত 4 দিন সময় লাগবে। এই 4 দিন আমি আর বুম্বা বাড়ি ছেড়ে চললাম। আজ পুরুলিয়া এক্সপ্রেস ধরছি, অযোধ্যা পাহাড়ে চললাম বাপ বেটায়। যদি 4 দিনে রাগ পড়ে তবে ফিরব, নইলে আরও দেরি হবে। দরজার ইয়েল লকের চাবি নন্দিতার কাছে ছিল। চাবি খুলে খালি ঘরে ঢুকলেন। আলো জ্বালারও ইচ্ছে হলো না। শোবার ঘরে ঢুকে খাটে বসে 2 হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠলেন নন্দিতা। তারপর খাটে উপুড় হয়ে শুয়ে কাঁদতে লাগলেন। এমন সময় হুপ করে একটা বিশাল শব্দ হলো এবং কে যেন রান্নাঘরের দিক থেকে ছুটে এসে নন্দিতার গলা জড়িয়ে ধরে বললে, হ্যালো মাদার, ওয়াই ক্রাই? কান্নাকাটি করছো কেন? কে ধরেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল? নন্দিতা চমকে উঠতে না উঠতেই বুম্বার গায়ের গন্ধ পেলেন। আহ, আবার কি? ই তো আর কেউ নয়, বুম্বাই তো, তাঁর ছেলে। আর বুম্বার বাবাও ততক্ষণে ঘরে ঢুকে আলো জ্বালিয়ে দিয়েছেন। বললেন, কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই? আমরা বাপ বেটায় আলু সেদ্ধ ভাত করে রেখেছি, এসো ঘি কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম খেয়ে নি। চোখে জল, মুখে হাসি, এই পচা কথাটা তোমরা পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছো নিশ্চয়ই। তবু এখন নন্দিতার মুখের দিকে তাকালে তোমরা বুঝতে পারতে কথাটা পচা হলেও একেবারে ফেলে দিতে ইচ্ছে করে না।